অনেক ওঠাপড়া ব্যক্তিগত জীবনে গেছে, বাবা চলে গেছেন শুটিং করতে করতে, এবং আমি বাবাকে দাহ করার দিনটুকু ছুটি পেয়েছিলাম। আর প্রথম যখন আমি এলাম ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তখন আমার একটা অন্য কনফিডেন্স কাজ করছে, কারণ তখন তার আগে আবার এইগুলো হয়ে গেছে। তো আমি খুব কনফিডেন্টলি এসেছিলাম যে ঠিক আছে, মঞ্চে এত কাজ করে এসেছি, পারবো না কেন ছোট পর্দায়, করবো। আর আই ফেইলড। একটা জিনিস যে অভিনয় করতে চাইবে তাকে এটা বুঝতে হবে, অ্যাপার্ট ফ্রম এভরিথিং এলস, তুমি কি তোমার বাইরে বেরোতে পারো? যখন মানে ধরো মেকআপ রুম থেকে নিজেরই মানে ওই কস্টিউম এবং ওই লুকে অন্য কোনো কথা বলবো বলে, বা কারোর ব্লগে আমাকে দেখা গেছে যেখানে আমি একদমই স্বাভাবিক, যেরকম আমি আর তুমি এখন কথা বলছি ওরকম ভাবে গল্প করছি, তখন লোকজন লিখেছে যে ও উনি ভাবে কথা বললেন, মানে বিশ্বাসই করতে পারছে না। তো ওই জায়গাটা আমি বলবো আশীর্বাদ। আর লোকজন বিশ্বাসও করেন না, মানে আমার সাথে বিভিন্ন জায়গায় লোকজনের দেখা হয়, তারা আমাকে বলেন আপনি, মানে সরি তুমি তুমি বলবো, আমি বলছি হ্যাঁ ঠিক আছে বলুন না। এত কম বয়স, এত তো বাচ্চা মেয়ে। ফলে আমি আপাতত দুটোরই বাইরে, এবং আমার সাথে নতুন কিছু কাজের কথা আবার হচ্ছে। এবার সেগুলো এই ইন্ডাস্ট্রি, আমরা বলতাম নাকি 10 কথায় বিয়ে, হ্যাঁ, আর আমার ধারণা আমাদের নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জন। আবার চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা মারতে। আজকে আমাদের যিনি অতিথি, আপনারা সবাই চেনেন, সুনামধন্য অভিনেত্রী, আমার ছোট বোন, খুব ভালো বন্ধু কাম বোন। আর দেখবেন না কিরম করে আমার সাথে। তো আমরা সবাই জানি অরিজিতাকে। নমস্কার, তুমি নমস্কার বল। নমস্কার অডিয়েন্সের জন্য। ও ঠিক আছে, আমিও নমস্কারটা বলি। না, আসলে কি হয়েছে, অনেক দিন টানা কাজ করছিলাম। এবার একটা খুব অভিপ্রেত ব্রেক হয়েছে তা নয়, মানে যে সময়গুলো আমাদের ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি ব্রেকের দরকার থাকে তখন তো আমরা পাই না। হ্যাঁ, যে সময়গুলো আমাদের মনে হয় যে এখন কেন ব্রেকটা হলো, সেই সময় হঠাৎ করে আমরা দেখি আমরা একটা ছুটি পেয়ে গেছি। তো সেই রকম একটা ছুটি আমি এই মুহূর্তে কাটাচ্ছি, এবং আমি ভেবেছিলাম যে যখন এতটা গ্যাপ পেলামই তাহলে কোথাও একটা ঘুরে আসি, কিন্তু সেখানেও দেখলাম যে সংসার নামক জাঁতাকলে এমনভাবেই গলা টিপে ধরেছে যে আমাকে বিভিন্ন কাজ নিয়ে, মানে পারিবারিক কাজ আর কি, যেহেতু রিসেন্টলি আমার বাবাও চলে গেছেন, বছর দেড়েক হলো। এবার সেই সমস্ত কাজকর্ম, মানে একটা মানুষ তো চলে যাওয়া, সে তো চলে যায়, তারপরে যারা পড়ে থাকি তাদের যে বাকিটা গুছিয়ে নেওয়া, সেইটা তাই তো কই, মানে যিনি চলে যান অনেক কিছু ফেলে রেখে দিয়ে যান, যেগুলোকে গুটিয়ে নিতে হয়। হ্যাঁ, এবার আর তুমি ইমিডিয়েটলি গোটাতেও পারবে না, কেন তোমার ওই প্রবৃত্তিটাই হবে না। তো অবশেষে নিজেকে সামলে সামলে উঠে যখন এই ব্রেকটা পেলাম, তখন সেইগুলোকে গোটানোর জন্য ট্রাভেল করতে হচ্ছে। আর ট্রাভেল করছি কিন্তু ঘোরা হচ্ছে না। তো এই নানা রকম কাজের মধ্যে আপাতত এনট্যাঙ্গল, যেগুলো খুবই ব্যক্তিগত কাজ। আর এমনি কাজ কি কি করলি এর মধ্যে? কাজ এই মুহূর্তে তো বললাম ব্রেকে আছি, বাট লাস্ট যে কাজটা রিলিজ করলো সেটা একটা ওয়েব সিরিজ, অনুসন্ধান, এখন হইচইতে দেখা যাচ্ছে। তো কাজটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ চরিত্রটা অন্যরকম। এই যাবৎ আমি যেরকম কাজ করেছি ছবিতে বা ওয়েবে সেরকম নয়। আর যেটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, যে আমি যেহেতু পুরো শুটিংটা আমরা করলাম হচ্ছে তোমার আলিপুর জেলের ভেতরে। বাহ, হ্যাঁ, সেই জন্য আমার আলিপুর জেল বা জেল মিউজিয়াম তো দেখা হয়নি ওরকমভাবে। সেটা আমাদেরই দুর্ভাগ্য, ওই বাড়ির সামনে তো দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, ওই রকম। সেই জন্য শুটিং করতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখা হয়, এটা কিন্তু আমাদের একটা বড় লাভ। আলিপুর জেলের ভেতরে আমরা ঢুকতে পারলাম, এবং ওই এক্সপিরিয়েন্সটাও মানে আমার প্রথম দিন গায়ে কাঁটা দিচ্ছিল, কারণ মানে যে ইতিহাসটা আমরা জানি। আমি গেছি, আমি ওটা লাইট এন্ড সাউন্ডটাও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সেইটা তো পরে দেখলাম, মানে আমার প্রথম যাওয়াটা যেহেতু শুটিং এর জন্য,
আর ওই সলিটারি সেল থেকে শুরু করে ওই সব জায়গাগুলোতে শুটিংটা হয়েছে। ফলে ওটা একটা, আর প্রচণ্ড বৃষ্টি ছিল ওই পুরো সময়টা। আমরা শুটিংও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বৃষ্টির জন্য, কিন্তু ওই যে একটা অদ্ভুত মেঘ বৃষ্টি, রাত হয়ে যাচ্ছে, একটা ঝিঝি ডাকছে, তার মধ্যে ওই পুরো আলিপুর জেলটা থমথম করছে, সেটার মধ্যে আমরা আমাদের কাজ করছি। কিন্তু যখনই আসা যাওয়ার পথে সন্ধে হওয়ার পর থেকে কি অদ্ভুত, মানে আমি বলছি না ভয় লাগছিল, বা আমি এটাও বলছি না ইরি লাগছিল, কিন্তু দেখবে ইতিহাস যে জায়গায় ফিসফিস একদম করে সেই জায়গাটা অন্যরকম হয়ে যায়। হোয়াট এভার ইট ইজ। মানে একদম ফাতেপুর সহমত। সিকরিতেও এটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ গোলকুন্ডা ফোর্টেও এটা হয়েছে রাত্রিবেলা আমার, এখানেও হয়েছে, মানে এটাও হলো আর কি। মানে সেইটাই, এটা খুব বড় একটা প্রাপ্তি হলো। আর মানে কি নাইট শুট ছিল সেদিন? নাইট মানে রাত 9টার বেশি তো ওরা করতে দেয় অ্যাকচুয়ালি না। করতে দেয় হ্যাঁ, না, করতে তাও দেয় তো না। অনেক সময়তে অ্যাকচুয়ালি সেলস গুলো বোধহয় আগে বন্ধ করে দেয়, তারপরে শুধু লাইটিং সাউন্ডটাই চালায়। আচ্ছা, তোদের নিশ্চয়ই পারমিশন নিয়েছে বলে অতক্ষণ দিয়েছে। না হ্যাঁ পারমিশন ছিল, এবার ওটা একটা একদমই অন্য কারণ 9টা জোনে অবধি ওখানে হচ্ছিল। করতেও দেয় না। হুম কারণ হুম। একটা কিছু আছে, মানে আমি নিজেও রিমার্কেবলি অন্যরকম, মানে আমি বোঝাতে পারছি না হয়তো, মানে একটা কিছু, মানে হয়তো আমাদের ওই আবেগগুলো, যে আমরা জানি যে কারা ছিলেন এই হ্যাঁ হ্যাঁ জায়গাটায়, হ্যাঁ 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 কারা চলে গেছেন এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য। তো সেই ওগুলো ভিড় করে আসে মনের মধ্যে, খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমি যদিও খুবই দুষ্টু লোক ছিলাম ওখানে, এই মানে যে ভূমিকায় আমি কাজ করেছি, কিন্তু ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ম্যাটার্স। আর ভালো ওই অনুসন্ধান আপাতত হলো। তুই বোধহয় এর মধ্যে অনুরাগের ছোঁয়া করলি। অনুরাগের ছোঁয়া আর রানী ভবানী, এই হ্যাঁ দুটো আমার হ্যাঁ চলছিল চলছিল লাস্ট। লাস্ট। দুটোই আমার যে চরিত্র, সেই চরিত্র আস্তে আস্তে ওখানে গুটিয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে 100 কথায় একটা সিরিয়াল আর 500 কথা একটা ছবি। একটা ছবি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এগ্রি বনি। তো এত কথা হবে, এত রকম এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হবে, তারপরে সেটা ফ্লোর পাবে, কাজ হবে। তো দেখা যাক কতদিনে শুরু হয়। আমি আশা করব যে তোমার মানে যেদিনকে এই পডকাস্টটা দেখানো হবে, মানে রিলিজ করবে, ততদিনে আমি কাজ শুরু করে দিয়েছি। 101%। চল মানে আমি, দেখি হ্যাঁ দর্শক আশীর্বাদ দেবেন, প্রচুর 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 কমেন্ট করুন, যাতে সত্যি ওর তার আগে যেন কাজ হয়ে যায়। না, আর এটা তো আমাদের খুব দরকার, দর্শকরা আমাদের জীবনে আলটিমেট, একদম। ওনারা না থাকলে আমরা এক্সিস্টই করব না। এক্সিস্টই করি না। তো সেই জায়গা থেকে আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, মানে আপনারও জানা উচিত আপনাদের, অরিজিতাকে আমরা যেটা চিনি সেটা তো ভীষণ একটা জলি, সবসময় হাসাচ্ছে, মজা করছে, ফান লাভিং। চরিত্রগুলো তো কি করা হয় বল আমাদের? চাঁদ রেল। মানে আমাকে ওইটা আর লোকজন বিশ্বাসও করেন না, মানে আমার সাথে বিভিন্ন জায়গায় লোকজনের দেখা হয়, তারা আমাকে বলেন আপনি, মানে সরি তুমি বলবো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন না। এত কম বয়স, এত তুই তো বাচ্চা মেয়ে, কিরকম বয়স হবে তোমার? আমি বয়সটা বলি, মেনশন করতে হবে না, ওরকম কিছু না, মানে আমি ওই সমস্ত অনেকটাই ছোট। হ্যাঁ, বাট স্টিল মানে যখন ওনারা জানতে পারেন দ্য রিয়ালিটি আর কি, তখন ওনারা ভাবেন যে ও আচ্ছা। এবং আমি প্রচুর লোককে অকারণে বিস্মিত হতে দেখেছি, মানে আমি হয়তো অন্য জামা, মানে ধরো আজকে এখানে একটা শার্ট পরে এসেছি, ওরকম একটা শার্ট প্যান্ট পরে গেছি বা কিছু, মানে এত অবাক হয়েছেন, ও আচ্ছা আপনি ওরম। না না, আমি বলছি না ওরম কি করে হবে, ওটা তো চরিত্র, আপনি কি করে করলেন এরকম। এবং আমি দেখেছিলাম যে লাস্ট যে কাজটা করছিলাম, যে চরিত্রটা আমাকে অনেক কিছু দিল, বাবুর মা, যেটা আমার জীবনের খুব অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ বলে আমি মনে করি টেলিভিশনে। সেই কাজটা সময় আমি যখন মানে ধরো মেকআপ রুম থেকে নিজেরই মানে ওই কস্টিউম এবং ওই লুকে অন্য কোনো কথা বলবো বলে, বা কারোর ব্লগে আমাকে দেখা গেছে যেখানে আমি একদমই স্বাভাবিক, যেরকম আমি আর তুমি এখন কথা বলছি ওরকম ভাবে গল্প করছি, তখন লোকজন লিখেছে যে ও উনি এভাবে কথা বলেন, মানে বিশ্বাসই করতে পারছে না। তো ওই জায়গাটা আমি বলবো আশীর্বাদ। হ্যাঁ, না মেক বিলিভ যেটা আমরা বলতাম না, আমি তোর সঙ্গে সহমত, একদম সহমত। কারণ আমার সিমিলার মানে এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে, কারণ অনুরাগের ছোঁয়ার আমি নাম করেই বলবো, আমি সবসময় ওর কাছে ঋণী। অনুপম হরি, ওই মানে আমি ওই যে চরিত্রটা করেছিলাম এখন রতন, মানে যে
সোনারূপার মাকে মোলেস্ট করার চেষ্টা করেছিল, ওনাদের বাড়িতে ভাড়াতে এসেছিলেন, ওটাই তো আমার জীবনটাও পাল্টালো। হুম। মানে ওরকম একটা নেগেটিভ, তারপর থেকেই তোর দাদাটাও নেগেটিভ ক্যারেক্টার হয়ে গেল। এবার লোকেরা বিশ্বাস করতে চায় না তুমি, মানে এটা সত্যি কিন্তু আমাদের এটা খুব মজা হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যদি তোকে এবার দাদা হিসেবে তোকে একটা প্রশ্ন করি, অরিজিতা যেরকম চরিত্রগুলো তো সেরকম নয়। এটা যারা অভিনয় শিখছেন, অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে তুই কি বলবি যে এটা কি হয়ে ওঠা, নাকি মানে হাউ ডু ইউ ডিফাইন এই অভিনয়? আমি খুব ছোটবেলায় কোনো একটা অ্যাক্টিং ওয়ার্কশপে, কার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কেন আমি প্রচুর ওয়ার্কশপ করতাম মানে থিয়েটারের পাশাপাশি। কোনো একটা অ্যাক্টিং ওয়ার্কশপে আমি একটা খুব সুন্দর কথা শুনেছিলাম। যদি আমি খুব ভুল না করি তাহলে আমার আরেক গুরু খেয়ালি দস্তিদার বলেছিলেন কথাটা। সেটা হচ্ছে যে খুব ভাল লেগেছিল, ওই কথাটা মনে আছে আমি। অভিনয় ইকুয়ালস টু আমি নয়। তো ওইটা আমার মনে হয় যে মানে তারপরে তো আমরা অনেক কিছুর পরত পড়লো আমাদের উপরে, স্তানিস্লাভস্কি, হ্যাঁ হ্যাঁ, হ্যানা ত্যানা, ব্রেক, হ্যাঁ ব্রেক্সট কিরকম বলেছিলেন, লরেন্স অলিভিয়ারের স্টেলার, গল্প, হ্যাঁ এভরিথিং। আমি কাউকে প্রত্যেকে অত্যন্ত নমস্য এবং প্রত্যেকের মেথডোলজি আলাদা এবং সেগুলো খুবই, কিন্তু আমার মনে হয় কি প্রথম একটা জিনিস যে অভিনয় করতে চাইবে তাকে এটা বুঝতে হবে, অ্যাপার্ট ফ্রম এভরিথিং এলস, তুমি কি তোমার বাইরে বেরোতে পারো একটা চরিত্র নিয়ে? মানে তুমি তোমার ভেতরে তুমি একটা মানুষের বাঁচো, সেই মানুষটার অনেকগুলো দিক আছে। আমি তোমার সাথে যেরকম, আমি হয়তো আমার মায়ের সাথে তেমনটা নই। আমি আমার ভাইয়ের সাথে যেরকম, আমি আমার প্রেমিকের সাথে তেমনটা নই। এবার তার মানে আমার নিজের ভেতরেই তো অগুন্তি হয়ে ওঠার পসিবিলিটিস আছে। সেগুলোকে আমি এবারে চরিত্র ধরে ধরে চরিত্রকে স্পেসিফাই করে আমি কি অতিক্রম করতে পারছি, নিজেকে দিয়ে বেরোতে পারছি আমার নিজের খোলসটা ছেড়ে, সেইটা আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে মূল বিষয়। এবং সেই জন্যই আমার যে চরিত্রগুলো যেগুলোর সাথে আমাকে মেলানো যায় না, বা এরকম যারাই করছেন, দজ্জাল ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করছে একটা রাগী লোক, সেটাও হতে পারে, যেটা আমি খুব একটা নই একেবারে। হ্যাঁ মানে আমি রাগী, আমি যথেষ্ট রাগ করি, মানে কিন্তু আমার রাগগুলো খুব লজিক্যাল রাগ, এবং আমি মানুষকে সেই মুহূর্তে বোঝাতে পারবো যে আমি কেন রাগ করলাম এবং আমি অপছন্দ করলাম, এইটা আমার কাছে খুব ক্লিয়ার। কিন্তু থাকে না যে ধরো এই চরিত্রটা বাবুর মা, সে যেরকম ইললজিক্যালি দজ্জাল ছিল, বা অদ্ভুত অদ্ভুত সেন্সিটিভ সিচুয়েশনস ঘটতো, তো মানে ও তো একটা অবসেসড মাদার, বাট আমি তো আই এম নট ইভেন আ মাদার, আই এম নট ইভেন ম্যারিড। সো তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেই চরিত্রটাও যতটা বিপরীত একটা চরিত্র, আবার এরকম যদি কোনো চরিত্র আমাকে করতে হয়, যে মানে করেছি এরকম চরিত্র আমি পেয়েছি, ফাটাফাটিতেই যে আমার চরিত্রটা ছিল, বরের কাছে মার খেয়েছিস, হ্যাঁ মার খায় এবং দিনের পর দিন তারপরেও সেটা অ্যাকসেপ্ট করেও থাকে, বুঝতে পারে যে বরের একটা অন্য সম্পর্ক, সেটা সম্ভবত ওর প্রতি, ওর শরীরের প্রতি একটা ঘৃণা থেকেই বরের তৈরি হচ্ছে। এটাও একদম একদম অরিজিতা নয়, একদমই না, অসম্ভব প্রতিবাদী আমি। এবং আমার মানে আমি ডেফিনেটলি আমি একসাথে থাকতে চাই, আমার একটা আমি যৌথতায় বিশ্বাসী, কিন্তু তারপরেও আমি বলছি আমি কোনো এই ধরনের অন্যায় অবিচার মেনে নিয়ে কারোর সাথে কখনোই থাকবো না। কিন্তু ওই চরিত্রটা থাকে, হ্যাঁ ওর একটা উত্তরণ হয় পরে, কিন্তু ওই চরিত্রটা তো ছিল। বা এই অনুসন্ধানে যে চরিত্রটা করলাম, জেলের একজন ইনমেট যিনি ঠিক করেন যে কে কি করবে, মানে উনি সর্বে সর্বা, এরকম আমি কোনোদিন জেলে যাইনি। করতে গেছিস খালি। তো মানে যাই হোক, কয়েদি হয়নি কোনোদিন, তাই তো বললাম। তো এবার এই যে জায়গাগুলোকে আমাদেরকে পৌঁছাতে হচ্ছে, সেইগুলো যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে তখন সাফল্য আসে। মানে ওটাই আসল সাফল্য। মানে আমি দেখেছি দর্শক যখন বলেন যে বদমাস বা আহারে চোখে জল, ওটার থেকে বড় প্রাপ্তি আসলে নেই। মানে ডেফিনেটলি অ্যাওয়ার্ড পেলে ভালো লাগবে, ইন্ডাস্ট্রির 5 জন গুণী মানুষ ডেকে বললে আরো ভালো লাগে,
মানে সেগুলো সামটাইমস অ্যাওয়ার্ডের থেকেও বেশি। যে আমাকে আমার খুব পছন্দের কোনো পরিচালক ডেকে বললেন যে তুই দারুণ কাজ করলি বাবু, সেইটা আমার মনে হয় অনেক অ্যাওয়ার্ডের থেকে বেশি। কিন্তু সব কিছুর ওপরে গিয়ে ছাপিয়ে যায়। মেজরিটি হ্যাঁ, দর্শক তোমাকে কি বলছেন, তারা, কারণ ওই যে अगेन ওরা আছেন উল্টো দিকে বসে, তাই আমাদের পডকাস্টটাও আজকে একদম দেখবে। একদম একদম। এইটা আমার মনে হয় খুব না ইম্পর্টেন্ট। এটা ঠিক, কারণ আমি নিজে গালাগালি খেয়ে বুঝেছি সেই গালাগালিগুলোকেও মধুর লাগে। আর একটা প্রশ্ন, এখনো অবধি অরিজিতার জীবনে কোন চরিত্রটা করতে গিয়ে সে একটুখানি ধাক্কা খেয়েছে বা একটু একটু ভেবেছে বেশি, বা মানে দেখ আমরা তো বলি, মানে আমি আবার যেরকম, আমি তোর এত কিছু মানে পরে আমার বলা উচিত ডিফিকাল্ট লেগেছে, ডিফিকাল্ট বলবো না, যেমন ধর আমি যেটা বলি, এতক্ষণ তুই অভিনয় নিয়ে যেটা বললি, আমি আবার বলি, আমি একটা ছোট্ট জিনিস বলি, অত তো বুঝি না, তা আমি বলি অভিনয় একটা অনুভূতি, কিন্তু সেই অনুভূতিটা আমার নয়, যে চরিত্রটাকে আমরা করছি সেই চরিত্রটার অনুভূতি। তো এবার সেই চরিত্রটার অনুভূতি করতে গিয়ে কোথাও গিয়ে অরিজিতার কোন চরিত্রটাতে সে একটু ধাক্কা খেয়েছে বা খুব কনফিউজ ছিল বা প্রচন্ড ভয় পেয়েছে, কিভাবে পৌঁছবো। এটা থিয়েটারে অনেক বেশি হয়েছে, কেননা এখন এ যাবৎ আমি মঞ্চের কাজ অনেক বেশি করেছি সংখ্যায়, এবং তার থেকেও বড় কথা হচ্ছে অনেক কমপ্লিকেটেড চরিত্র আমি মঞ্চে পেয়েছি। পর্দায় তো আমার জার্নিটা খুব ছোট্ট এই যাবৎ, মানে আমি 2019 সালে এলাম পর্দায় কাজ করব বলে, ছোট পর্দা দিয়েই শুরু করলাম। তার আগে একটি ওই ফিল্ম স্কুলের একটা ছবিতে কাজ করেছিলাম। কিন্তু তুই খুব ভালো ভালো কাজ করেছিস আর খুব সুন্দর কাজ করেছিস। মানে আমার সত্যি সৌভাগ্য যে আমি খুব অল্প সময়ের মধ্যে মানুষ আমাকে গ্রহণ করলেন, বা ইন্ডাস্ট্রি আমাকে কাজ করতে দিল না, কারণ তোর মধ্যে সে জিনিসটা আছে বলেই। মানে দেখো, এবার অনেকের মধ্যে এমন অনেক মানুষের মধ্যে আছে, তুমিও জানো অঞ্জনদা, যে তারা সুযোগ পাচ্ছেন না, সেই দিক থেকে হয়তো, কেন আমি এটা মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে না ভাগ্যটা হচ্ছে সব থেকে বড় একটা মানে ইস্যু। তোমার ভাগ্য কেমন সেটার উপরে তুমি মানে কি বলবো, অনেকটা খেলা খেলে দিয়ে বেরিয়ে যাবে। মানে অনেক ট্যালেন্টেড লোকজন আছেন যারা এই মুহূর্তে বসে আছেন, কাজ করছেন না। অনেক এরকম মানুষ আছেন যাদের তেমন যোগ্যতা হয়তো মানে নেই, এবং সেটা প্রমাণিত, মানে অভিনয় দেখলে তো বোঝা যায়, কিন্তু তারপরে তারা কাজ করছেন, তাদের ভাগ্য আছে। এবার সেটা কিভাবে আসছে কিনা যাচ্ছে সেগুলো কন্ট্রোভার্সিয়াল কথা, সেগুলো আমি এখানে বলতে চাই না, কিন্তু ভাগ্যটা আছে, তো ওটাকে তো আমি নেগেট করতে পারি না। একদম সহমত। এবার আমি ওই জায়গা থেকে বলছি যে আমি সৌভাগ্যবতী যে আমার অডিয়েন্স আমাকে গ্রহণ করেছেন, এবং ইন্ডাস্ট্রিও আমাকে এ যাবৎ কাজ করতে দিচ্ছে, জায়গা দিচ্ছে চরিত্র করার। তো মঞ্চের একটি চরিত্র আমার যেরকম খুবই মনে আছে, ইনফ্যাক্ট ওই পুরো নাটকটাই খুব, ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট প্লে। ভাদ্রজা বলে আমরা একটি কাজ করেছিলাম, সেইখানে তিনটে মানে একই নাটকে আমাকে তিনটে আলাদা চরিত্র প্লে করতে হতো, তিনটেই খুব ভারী, খুবই ডিফিকাল্ট চরিত্র, এবং এরা চেঞ্জ হতো। মানে একটা ধরো 1700 শতাব্দীর একটা গল্প চলছে, সেটার একজন অরিজিনাল মহিলা, সেটার একজন রাজবাড়ির রাজবধূ, আর একদম কাম ব্যাক টু দ্য কন্টেম্পোরারি টাইম, সেখানকার একজন রাজবধূ। অবভিয়াসলি যারা টায়ার থেকে শুরু করে কথাবার্তা সবই পাল্টে গেছে, কেন সে রাজবধূ ডেফিনেটলি, কিন্তু সবটাই পাল্টে গেছে। সময়ের সীমাটাও তো মানে বিশাল একটা গ্যাপ। এবার এই যে সপ্তদশ বা অষ্টাদশ, এখান থেকে এই যে জাম্পটা, ওই 3 নম্বর চরিত্রটা, প্রথম দুটোর সময় আসলে একটা স্টাইলাইজেশন ছিল, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি, আমরা কমফোর্টেবলও ফিল করি, দেখেও থাকি। হ্যাঁ, যে স্টাইলাইজড কাজ হলে, কোরিওগ্রাফড কাজ, স্টাইলাইজড কাজ, বা আমি একটা প্যাটার্ন ধরে ফেলেছি, সেই জায়গাটায় আমি ওই চরিত্রগুলো আমার জন্য, আমি বলছি না সবার জন্য, আমি অনেক ইজি ব্যাটে খেলি, মানে অনেক হালকা ব্যাটে আমি খেলতে পারবো যেই মুহূর্তে। এবং আমি বলবার চেষ্টা করছি যে 3 ঘন্টার মধ্যে কিন্তু ওই চরিত্রটা আমাকে ব্যাক করতে হচ্ছে, ওই 3 নম্বর চরিত্রটা, হ্যাঁ ন্যাচারালি, যে
ভয়ঙ্কর ভিটি, ভীষণ সার্কাস্টিক। তার মধ্যে একটা অপারেশন আছে, কিন্তু সে যেহেতু রাজবাড়ির বধূ, সে সেটাকে প্রকাশ করে না বা জানে কোথায় থামতে হয়। সে ওই সিক্রেটসগুলোকেও রাখে নিজের কাছে, যেগুলো বলা উচিত ছিল। আবার যতটা বললে একটা ইঙ্গিত দিয়ে বেরিয়ে যাওয়া যায় সেটাও তার আছে। ভীষণ স্মার্ট, ভীষণ কন্টেম্পোরারি, অথচ ভীষণ এলিগেন্ট। এইটা ওই দুটো স্টাইলাইজড পারফরমেন্সের পরে একটা মাত্র গানের ব্রেক পেতাম আমি, যেটার পরে ইমিডিয়েট আমাকে ড্রেস চেঞ্জ করে ওটার জন্য ঢুকতে হবে, এবং ওটা মাত্র একটা 2-3 মিনিটের গানের ব্রেক ছিল, মানে যে গানটা তৈরি করাও হয়েছিল যাতে তুমি চেঞ্জ করতে পারিস। এবং ওইটা আমার মনে আছে, মানে আমি কেঁদে দিয়েছিলাম। আমি মানে রোজ যেতাম আর রোজ বলতাম যে 3 নম্বর চরিত্রটা আমাকে করতে বলো না, আমি পৌঁছতে পারছি না, আমি চরিত্রটাকে দেখতে পাই না এখনো। আর আমায় ভীষণ বেগ পেতে হয়েছিল চরিত্রটায় পৌঁছানোর জন্য। প্রচণ্ড আমি ভয় পেয়েছিলাম যে আমি হয়তো পারবো না, এবং প্রবল কনফিডেন্স ছিল আমার ডিরেক্টরের। তাই ফাইনালি বেরিয়ে গেল, এবং প্রথম শোটা হওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মোরাললেস আমরা হাউসফুল শো করেছিলাম। প্রথম 2-3টে শো জুড়েই একটা ঘটনা ঘটেছিল যে কার্টেন কলে লোকজন 3 নম্বর চরিত্রটার নাম ছিল নিরুপমা, তাকে খুঁজছিল। বাহ, এটা কিন্তু বিশাল বড় পাওয়া। হ্যাঁ, মানে ওরা বলছিল যে ওই চরিত্রটা যিনি করলেন তিনি কোথায় কার্টেন কলে, কারণ লোকজন চিনতে পারছিল না। তো সেই ইলিউশনটা ক্রিয়েট করা মোর ডিফিকাল্ট, কেন মানুষ অনেক সামনে থেকে দেখছেন আমাকে। বা আমি সেই অর্থে কোনো ছদ্মবেশও ছিল না, কিচ্ছু ছিল না, মানে আমি কিন্তু সেম মেকআপ, সেম এভরিথিং ইজ সেম, শুধু একটা সাদা এরকম একটা ছোট্ট চুলের পিস লাগানো হতো, আর কিচ্ছু, মানে সেটাতে খুব বেশি পাল্টায় না কিন্তু মানুষ, সমস্তটা সেম, শুধু কস্টিউমটা চেঞ্জ করে একটা গাউনের মতন কস্টিউম পরে নেওয়া। আমার ধারণা ওই চরিত্রটা আমার কাছে, আমার জীবনে খুব বড় একটা, ওটার ভীষণ ডিফিকাল্ট একটা চরিত্র, আর খুব বড় প্রাপ্তি যে মানুষ খুঁজতেন। বাহ, চড়ুইবেতি। ওইটা আমার খুব, মানে ওই যে আগেন রিচ করাটা দুরূহ হয়ে উঠেছিল, আর আমি কাঁদতাম যে আমি পারবো না। এইটা একটা আমার মনে আছে। আর প্রথম যখন আমি এলাম ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তখন আমার একটা অন্য কনফিডেন্স কাজ হচ্ছে, কারণ তখন তার আগে আবার এইগুলো হয়ে গেছে। তো আমি খুব কনফিডেন্টলি এসেছিলাম যে ঠিক আছে, মঞ্চে এত কাজ করে এসেছি, পারবো না কেন, ছোট পর্দায় করব। আর আই ফেইলড। হ্যাঁ, লেভেল করে দেয়। আমি জানি, আমি আজকে স্বীকার করছি, মানে আই ফেইলড ইজ অ্যাজ ইন, পর্দার অভ্যেসটা যাদের ছিল না তাদের পর্দা ভয়ঙ্কর কঠিন লাগবে। আমার লেগেছে, আমার প্রথম ছবিতে লেগেছিল, কারণ একই সাথে আমাকে, মানে মঞ্চ আমাকে কোনোদিন এটা ভাবায়নি, মঞ্চ আমাকে বলেছে অভিনয় করো, আমার গোটা শরীর মন সব দিয়ে আমি দর্শকের সামনে গিয়ে দাঁড়িয়েছি। সেই ডিটেলিংগুলো করার ক্ষমতাও আমার হয়তো আস্তে আস্তে, আমি আরও শেখা বাকি, কিন্তু আমি আস্তে আস্তে হয়তো সেই জার্নিটার মধ্যে ঢুকতে পেরেছি। কিন্তু পর্দা প্রত্যেকটা লেন্স ওয়াইজ তোমার অভিনয়টাকে কিভাবে পাল্টাতে হবে, এবং তার থেকেও বড় জিনিস আমার যেটা মনে হয় যে তুমি স্ক্রিপ্টটা আগে পাচ্ছ না। এবার আমার স্মৃতিশক্তি খারাপ না, মোটামুটি দেখলে হয়ে যায়। প্রথম কাজটা যখন আমি করতে গেছিলাম তখন আমি চাকরি ছাড়িনি, তখন এক্সপেরিমেন্ট করছি আর কি। তো সকালে চাকরি করতাম আর রাত্রিরে শুট করতাম, আমার তো কোনো রেস্ট নেই। স্লিপলেস 3-4 ডেজ কেটে যাওয়ার পরে আমি তো ড্রাউজি, আর সেই অবস্থাতেই আমার মেকআপ হচ্ছে, সেই অবস্থাতেই আমি যাচ্ছি, সেই অবস্থাতেই আমাকে নিয়ে গিয়ে দাঁড় করানো হচ্ছে, সেই অবস্থাতেই স্ক্রিপ্টটা আসছে, সেই সেটা তো দুলছে স্ক্রিপ্টটা। আমি সেটা বলতে যাচ্ছিলাম। এবং তারপরে রাত 1:30 নাগাদ আমি যখন ফাম্বলটা করেছি, তখন আমি নাম বলছি না, খুবই বড় অভিনেতা, এবং ভবিষ্যতে তিনি আমাকে খুব ভালো, মানে খুব আমার কাজ দেখে আলাদা করে গাড়ি দাঁড় করিয়ে এসে আমাকে বলেছিলেন যে বাবু খুব ভালো কাজ করলি। তিনি ভীষণ রিয়্যাক্ট করেছিলেন, এবং হি ওয়াজ আমরা মানে আমি প্রথম কাজ ওনার সাথে আমি ভয় পেয়েছিলাম, বিকজ হি ওয়াজ এ স্টার ব্যাক দেন, মানে ব্যাক দেন মানে এখনো, বাট আমরা যাদেরকে ধরো দেখেছি,
তো আমি আমার থাক, চাপ আমরা হয়ে- নাম বলবো না না। আমার চাপ হয়ে গেছিল হ্যাঁ, নাম এবং দরকার আমি নেই। ওই মানে ওই দিন আমি ফট করে মানে হি ওয়াজ আদারওয়াইজ গুড উইথ মি, কোনো অসুবিধা ছিল না, ভেরি গুড টু মি। ওই একটা দিন সেই মানুষটাও নাইট করছে, তারও কোনো কারণে মন মেজাজ হ্যাঁ, খারাপ আছে, আর আমার ওই 2-3 বারের ফাম্বলটা সে আর নিতে পারেনি, তো হি রিয়াক্টেড অ্যান্ড আই ওয়াজ লাইক চোখে তো জল। এবং সেদিন আমি রিয়েলাইজ করলাম যে টেলিভিশন ইজ মানে লোকে বলে না ঠিক আছে বাংলা সিরিয়াল, কি বাংলা সিরিয়াল করো এসে, এক্স্যাক্টলি এই প্রেশারটা করে নিয়ে এসে দেখুন, তারপরে করো, লোকেরা বুঝবে। খুব চাপ। আর কি বলতো, লোকের আরেকটা ধারণা আছে যে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা তো প্রচুর রিট্যাক করতে পারেন তাই না। বাবা, এবার আমি বোঝাতে পারি না যে ইন্ডাস্ট্রির কাজ করার ধরনও পাল্টেছে, এখন 14 ঘন্টা শুটিং হয়, হ্যাঁ 14 ঘন্টার মধ্যে একটা ফুটেজ তোমাকে তুলে জমা দিতেই হবে, তো তোমাকেও অ্যাজ অ্যান অ্যাক্টর অতটা কনসিয়াস থাকতে হবে যে তুমি 10টা এনজি দিতে পারো না, না পারো না, পারো না তুমি। পারো আর না। যদি তুমি দিয়েও দাও, ধরো একদিন তোমার খারাপ যেতে পারে, হ্যাঁ। একদিন তোমার ইউ আর অ্যাকচুয়ালি নট ইন ইউর স্টেট অফ মাইন্ড, মেবি ইউ আর তোমার ডাউন। হ্যাঁ হ্যাঁ মেবি ইউ আর ডাউন, তোমার অনেক সিচুয়েশনস হতে হয় তো মানুষের জীবনে, কিন্তু সেটা কয়েকদিনেরই মামলা। মানে তুমি যদি একটা গোটা প্রজেক্ট জুড়ে নিজের কোনো ইমপ্রুভমেন্ট না দেখাও, তুমি যদি একটা গোটা প্রজেক্ট জুড়ে আসলে ছড়াও আর ভাবো যে আমার তো রিটেক আছে, তাহলে পরেরটায় তোমাকে আর কাজ করা নেবেই হবে নেবে না। প্রয়োজন নয়। আমি তো থিয়েটার করছি বহুদিন হলো, কিন্তু আমার বাবা পারমিশনটা দেওয়ার পরে, এটা হওয়ার পরে আমি মানে ছোট পর্দা থেকে শুরু করে ক্যামেরা ফেস করতে শুরু করলাম। তো আমার 10-11 বছর চলছে, তো 11 বছর অনেক কিছু দেখলাম, তো উত্থান পতন। ওটাই আমি বলছি যে যারা ফর ডিকেডস এখানে স্টে করলেন, কয়েক দশক ধরে কাজ করলেন, তারা প্রত্যেকে ওয়েল ট্রেন্ড, তারা প্রত্যেকে জানেন এখনো শেখার নিজেকে। চেষ্টা করি রে হ্যাঁ, বাবু, এবং তারাও সেটা করছেন, তারা এখনো থামাননি শেখার কিন্তু চেষ্টা কখনো। করি, এখনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো এখনো তুমি আমার উত্তরটা তুমি দিচ্ছ কিন্তু আসলে দেখো ভেবে, কারণ ফলোয়ার্স বলিয়ে নিলি। দেখে হ্যাঁ তুমি আসবে, তুমি কাজও পাবে, তুমি 5 বছর কাজ করবে, বাট তুমি যদি ফাইনালি না শেখো, না শিখতে চাও, তাহলে কিন্তু তুমি সাস্টেন করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আর একজন জিজ্ঞেস করেছিলেন, এটা আমি ঠিক এই প্রশ্নটাকে আমি থেকে করছি বটে, কিন্তু এটা আমি নিজেই উত্তর জানি, আর প্লাস এটা করে উত্তর দেওয়া যায় না। একজন অভিনেতা বা অভিনেত্রী তার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে কিভাবে ব্যালেন্স করে চালাতে পারে, সেটা কিন্তু আমরা শিখে গেছি। না, এই প্রশ্নটা আমার কাছে কোনো মানে এই জন্য না, আমার কাছেও মানে নয়, তার কারণ এই কথাটা একজন ব্যাংকে চাকরি করার লোককে বলা হয় না, জিজ্ঞাসা না করা হয় না। অ্যাবসলিউট। ডাক্তারকে জিজ্ঞেস করা হয়, বা একজন পাইলটকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে আমাদেরকে কেন জিজ্ঞেস করা হচ্ছে? মানে আমরা কি অভিনয় করি বলে? বরং ডাক্তারদের, আমি যেহেতু আমার পরিবারে অনেক ডাক্তার এবং উকিল রয়েছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি দেখেছি যে পারিবারিক জীবনে সত্যি প্রভাব পড়ে, কেননা তারা এত ব্যস্ত, মারাত্মক, এবং তাদেরকে মানুষের জীবন মরণ নিয়ে যেহেতু কাজ করতে হয়, তারা অনেক সময় পারেন না প্রায়োরিটাইজ করতে, মানে যদি সৎ ডাক্তার হন একদম পারেন না প্রায়োরিটাইজ করতে। বাবাকে আমি আমরা তো দুই দিদি, আমি এক ভাই, মানে বাবাকে কোনোদিনই আর্লিয়েস্ট আমরা কোনোদিন 12টা 12:30 আগে আসতে দেখোনি। কিংবা ধরো তুমি যদি একটা আর্মি অফিসারকে দেখো আজকে, কত সময়, বা এনিওয়ান ফ্রম দ্য আর্মি, অ্যাবসলিউটলি আমি কখনো দেখলাম না যে তাদের পরিবার তাদেরকে ভীষণ কাছে পাচ্ছে, না, খুব রেয়ার। না। কিন্তু পোস্ট রিটায়ারমেন্ট পায় ওরা। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে কোনো সম্পর্কে যখন মানুষ জড়ায়, বিশেষ করে 2025 সালে, মানুষ তো জেনে শুনেই জড়াচ্ছে যে তার প্রফেশনটা কি, তারপরেও মানে মানসিক অসুবিধা হতে পারে, গন্ডগোল হতে পারে, সেটা অন্য বিষয়, সেটাতে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় না যে যদি তুমি একজন ডাক্তারকে বা একজন পাইলটকে বা একজন আর্মি প্রফেশনে আছেন, মানে আর্মি তে আছেন এরকম একটা মানুষকে যদি এই প্রশ্নটা না করো, অভিনেতা অভিনেত্রীকে কেন করছো, মানে হ্যাঁ কোনো মানে হয় না এটা। যাই হোক, মানে পর্দায়, ছোট পর্দায় আসি আগে, নো ডাউট বাবুর মা, বিকজ এক তো 2.5-3 বছরের কাছাকাছি শুটিংটা চলেছিল, 2.5 বছর আমাদের টেলিকাস্ট, এবং এই দীর্ঘ সময়ে অনেক ওঠাপড়া ব্যক্তিগত জীবনে গেছে, বাবা চলে গেছেন শুটিং করতে করতে, এবং আমি বাবাকে দাহ করার দিনটুকু ছুটি পেয়েছিলাম। আমাদের প্রফেশনটাকে লোকে সিরিয়াসলি নেয় না, বোঝে না আমরা কত কি মধ্যে দিয়ে আমাদের প্রফেশনটাও ওই এমার্জেন্সি সার্ভিসের একটি, এতগুলো মানুষের জীবন এবং প্রফেশন জড়িয়ে আছে,
যে তুমি দুম করে ড্রাস্টিক্যালি একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারো না, বা সেটা তোমার দায়িত্ববোধের উপরেও ডিপেন্ড করছে। মানে তোমার মানসিক অবস্থা যেরকমই হোক না কেন, হ্যাঁ, তুমি যতটাই একটা কষ্টের বা দুঃখের মধ্যে দিয়ে গিয়ে থাকো না কেন, তুমি ওই হয়তো show must তারপরে go গিয়ে on. দ্য শো মাস্ট গো অন। এবার সেই শোতে পার্টিসিপেট করতে গিয়ে তোমাকে কতটা, মানে তোমার ভেতরে কি কি হয়েছে সেগুলো তো তুমি লোককে বলতে পারবে না। না, পারি না, আমিও পারিনি। তো তুই আমার, যাই হোক, তুই তো জানিস আমার হ্যাঁ, ইতিহাসটা, আমি exactly. তার এবং মধ্যে থেকে তখন যখন ভরা সিরিয়াল, শুটিং চলছে। হ্যাঁ। মানে আমি আমার বাবাকে শেষ দেখতে গেছি যখন, মানে তাকে হসপিটালে নিয়ে গেছি শুটিং থেকে, তো বাবা আমাকে লাস্ট দেখেছেন আমার কস্টিউমে, অ্যান্ড হি ডায়েড। সুতরাং আমার কাছে ওটা অ্যাচিভমেন্টও, যে বাবাকে আমি এটা দেখাতে পেরেছি যে আমি কাজটা করছি, এবং ওই মানুষটা আমার সাহস, ওই মানুষটা আমার সমস্ত সঞ্চিত সাহস আর কি। তো না 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 যে না, আমাকে শিখিয়েছে যে হারা যাবে না, না হারবি না। হ্যাঁ, তো সেই মানুষটা শেষ যখন আমাকে দেখেছে তখন আমাকে বর্ম পরে দেখেছে, আমার কাছে কস্টিউমটা আমার বর্ম। তো সেই দিক থেকে মানে ওই ইমোশনস গুলোর সময়ও নিমফুলের যাত্রা অব্যাহত ছিল, এবং এই চরিত্রটাকে বয়ে নিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, ফলে এই চরিত্রটা যে শুধুমাত্র চরিত্রটা, তো প্রথমত ইট ওয়াজ সো কালারফুল, মানে টেলিভিশনে আমরা কাজ করছি, আমি জানি, কারণ আমরা নিমফুলের এত মধুতে শেড। আমি ওই বসের চরিত্রটা করেছিলাম খালি করে, যেমন আমার তখন খেলনা বাড়ি আর ফুলকি চলছে, হ্যাঁ যে চাকরিটা খায়। হ্যাঁ 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 হ্যাঁ। তো নিমফুলের মধুতে যেটা হয়েছিল, দিস ক্যারেক্টার, দিস কৃষ্ণা দত্ত ক্যারেক্টারটা এত এত কালারফুল ছিল, মানে আমি বলছি লেখাটাই খুব ওয়েল রিটেন চরিত্র ছিল, খুব সুন্দর তৈরি করা হয়েছিল। ওর অভিমান ছিল, ওর রাগ ছিল, ওর কষ্ট ছিল, ওর দুঃখ ছিল, ওর অবসেশন ছিল, ও দজ্জাল ছিল, আবার ও মিনমিন করতো, আবার ও শাশুড়ির সামনে গিয়ে কমপ্লেক্স খেত, মানে ও শুধু একটা একরৈখিক চরিত্র নয়, ও এমন একটা চরিত্র যাকে আমি আমার জীবনের সমস্ত যা যা দেখেছিলাম এ যাবৎ, সেই সমস্ত চেনা মান, অভিমান, দুঃখ, কষ্ট সব দিয়ে গড়েছিলাম। সুতরাং আর আমি খুব ভালো রেসিপ্রোকেশনও পেয়েছিলাম। দর্শক গালাগাল দিয়েছেন, কিন্তু দর্শক কোনোদিন বলতে পারেননি যে তারা বোর হয়েছেন। ইনফ্যাক্ট নিয়েছিল, এবং যখন থাকতাম না, ধরো এরকম কখনো কখনো তো এরকম হয়েছে যে সপ্তাহখানে গল্পটা একটু অন্য মোড় নিয়েছে এবং আমি নেই, লোকজন কমেন্টে লিখতো এসে যে কোথায় উনি, বা দত্তবাড়িকে দেখাও, বাকি ক্যারেক্টাররাও সবাই খুব ভালো ছিল, এটা সত্যি খুব একটা, তো আবেগ ছিল কিন্তু আমাদের তো আমি অবভিয়াসলি মানে টেলিভিশনে নিমফুলের মধু যে চরিত্র আমাকে অফার করেছিল বাবুর মা, আমি যবে থেকে কাজ করছি, আমার আজকে 6 বছর মাত্র হয়েছে টেলিভিশনে, এ যাবৎ আমি ওর উপরে কাউকে রাখতে পারবো না, টেলিভিশনে পারবো। ঠিক, আর বড় পর্দা এখন অবধি অনেক আসবে তোর কাছ থেকে। বড় পর্দা, হ্যাঁ, কিন্তু বড় পর্দা আমার ধারণা এখন অবধি আমার প্রথম কাজটাই আমার কাছে খুব স্পেশাল, কারণ চরিত্রটা ভীষণ মজার চরিত্র ছিল। সৃজিত মুখার্জির এক্স ইকুয়ালস টু প্রেম, সেখানে একটাই সিন, বাট দ্য সিন ওয়াজ রিটেন ফর মি আর কি, মানে ওই সিনটা আমারই সিন, এবং খুব মজা লেগেছিল যে এই যে চরিত্রটা আমি করেছিলাম দেবপ্রিয়াকে নিয়ে অনেকক্ষণ ধরে ওকে ফোন করছে, ও ইনফরমেশন দিচ্ছে, দেবপ্রিয়ার ইনফরমেশন আস্তে আস্তে আসে যে, এবং তারপরে প্রোটাগনিস্টরা ওর সাথে দেখা করতে যায়, আর যে চরিত্রটা ছিল ওই উইটটা, আর আমি অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সৃজিতদা যে জায়গাটা থেকে, সৃজিতদার আমার সেম কলেজ, আমরা দুজনেই প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রী, এবং সৃজিতদা যে চরিত্রটাকে লিখেছিল ওখানে, সেই ধরনের চরিত্র সৃজিতদা প্রেসিডেন্সিতে দেখেছিল। বিরিয়ানি না সুশি টাইপের অপশন দেবে না আমাকে, ওটা দুটোই ভালো লাগে, আমি বলবো না, প্লিজ না, আমি তোর সঙ্গে একমত, দুটোই অপশন খুব ভালোবাসি। আমি ভেবে রেখেছিলাম, জানিস তো, ভেবেছিলাম তোকে জিজ্ঞেস করব, বিরিয়ানি মানে তাও আবার ধর আউট নাকি চাইনিজ, ইন ধর চাউম্যান বা মেনল্যান্ড চাইনা, আমি বিরিয়ানি বলতাম। I am a biryani person like anything, মানে রাত 2টোতে ঘুম থেকে তুলে যদি কেউ বলে বিরিয়ানি খাবি, ইয়েস, আমাকে ব্রেকফাস্টে বলুক। আচ্ছা, এবার সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা তোর জন্য যেটা আছে, একটা র্যাপিড ফায়ার,
ধরে নিলাম অরিজিতা প্রেমে পড়েছে, জেনুইন ভদ্র প্রেম ধরে নিচ্ছি আমরা, ধরে ভদ্র নিচ্ছি। প্রেম, হ্যাঁ ভদ্র। আহা, মানে আমরা না একটু, আমি জানি আমরা পারছে না র্যাপিড ফায়ার করতে, কারণ এত কথা বলি আমরা। হ্যাঁ বলো। না না হবে না, এটা হয় না, হতে পারে না। বলো বলো প্রশ্ন। এবার এই প্রশ্নটা কিন্তু র্যাপিড ফায়ারের থেকেও বেশি, মানে খুব ইসের ফায়ার হয়ে যাবে, মানে তোকে একদম স্ট্রেট পয়েন্ট ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে যাচ্ছে। বলো শুনি। রোমান্টিক ডেট যাচ্ছে অরিজিতা তার বয়ফ্রেন্ডের সাথে, will it be a long drive or will it be a candle lit dinner? A long drive. Good. A long drive. এটা কোনো স্পেসিফিক কারণ? But because I love traveling, মানে রাস্তাটা ইম্পর্টেন্ট, পৌঁছানোটা না। এক্স্যাক্টলি। যে আজকাল ইন্ডাস্ট্রিতে প্রতিবার চেয়েও মানে পরিচয় বা সোশ্যাল মিডিয়ার বেশি পরিচয় বেশি কাজ করে, যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার যার বেশি সে তারাই অভিনেতা অভিনেত্রী বেশি হয়ে যাচ্ছে, যাদের সত্যিকারের আইডিয়াল প্রতিভা আছে। দেখো ইন্ডাস্ট্রি তো ডেফিনেটলি কিছুটা দেখছেই এটাকে, সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স এর জায়গাটা ডেফিনেটলি দেখছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক ডু ইউ সাপোর্ট ইট? মানে ডাজন্ট ম্যাটার, আই এম নট আ প্রোডিউসার। অ্যাবসলিউটলি, সেটা মানছি, বাট অভিনেত্রী অরিজিতা কি এটাকে, মানে দেখো আমি আমার একটা জিনিস মনে হয়, আমি এটা খুব অন্তর থেকে মনে করি যে ডাক্তার ইঞ্জিনিয়ার যেরকম না শিখে হওয়া যায় না, অভিনয় তো ওইভাবে শেখানো সম্ভব না, কিন্তু কিছু টেকনিক্যালিটিস আছে, কিছু এই যে আমি দারুণ ভাবতে পারি কিন্তু আমি সেটাকে এক্সিকিউট করতে পারি না, কিভাবে এক্সিকিউট করব তার প্রসেস আছে। আমি জানি যে আমার দুঃখ, আমি খুব টেনশনে আছি, আমি একটা গ্লাস ধরতে চাইছি, আমার হাতটা কাঁপছে, কিন্তু আমি যদি না শিখি সেটা যে কিভাবে আমি ওই পৌঁছবো ওই জায়গাটায় যাতে আমার ব্রেন এফেক্টেড হবে না, শুধু হাতটুকু কাঁপবে, সেইটায় পৌঁছানোর জন্য অভিনয়টা শেখার দরকার আছে। এইবার এই যে কথাটা আমি বললাম, তার মানে আমি প্রশিক্ষণ প্রাপ্ত লোকেরা অভিনয় করুক সেটা চাই অন্তর থেকে। গ্রামার না জানলে তো সেন্টেন্স লেখা যায় না, কিন্তু আবার এটাও সত্যি আমি বেশ কিছু লোকজনকে দেখছি তারা ন্যাচারালি ট্যালেন্টেড। না সেটা এরকম লোকজন কাজ করতেও আসছে যাদের সাথে কাজ করছে যারা তেমন প্রশিক্ষণ পায়নি, কিন্তু তারা ন্যাচারালি ট্যালেন্টেড। হ্যাঁ, আবার অনেকেই আছে যাদের সাথে অসুবিধা হচ্ছে, মানে ন্যাচারাল ট্যালেন্টও নেই, শেখার ইচ্ছেও নেই, এরকম লোকজনও পাচ্ছি। মানে আমি বলছি আমি মিক্সড ক্রাউড পাচ্ছি। তো এবার ধরো যে সমস্ত লোকজন ন্যাচারালি ট্যালেন্টেড, অ্যালং উইথ দ্যাট তাদের শেখার ইচ্ছে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ন্যাচারালি ট্যালেন্টেড হয়ে তুমি 1 বছর কাজ করবে, কি খুব বেশি হলে 5 বছর কাজ করবে, তারপরে তুমি ফেড আউট। তুমি যদি না জানো তাহলে তুমি তারপরে বেশি তুমি সাস্টেন করতে পারবে না। তুমি আমার থেকে অনেক বেশি বছরের ইন্ডাস্ট্রিটাকে দেখছো, ওই আর কি, হ্যাঁ জানি দেখছো, আমি বলছি কাজ করা, এক্স্যাক্টলি। তুমি রোজ লোককে আসতে দেখছো, রোজ লোককে বেরোতেও দেখছো, তুমি স্টে করতে দেই যে কটা মুখকে দেখছো সেই কটা মুখের সংখ্যা কিন্তু খুব অল্প। আমাদের অরিজিতা যদি ফ্রি টাইম পায় সে কি সোশ্যাল মিডিয়া বা এইসব কিছু নাকি ঘুম? ডিপেন্ড করছে, যদি অনেকগুলো দিন ঘুম না হয় তাহলে ঘুম। না না না, আমি সোজা অত আমি এরকম করলে কিন্তু কি করব, এটা তো তুমি সিচুয়েশনই বলতে চাইছি। ঠিক আছে, আমি ধরে নিলাম সিরিয়াল করছি আমরা, আমাদের যেরকম হয় উইকলি একটা অফ, 6 দিন কাজ করেছি, পরের দিন অফ। এবার পরের দিন ইউ গট অ্যান অপশন যে তুই সোশ্যাল মিডিয়া করবি, এই করবি সে করবি, নাকি সিনেমা দেখতে যাবি, নাকি ভালো বাড়িতে বসে খেয়ে দে ঘুম। সিনেমা দেখতে যাব। ঠিক আছে, গুড। সোশ্যাল মিডিয়া করবো না, সিনেমা দেখতে যাব। না সোশ্যাল মিডিয়া সিনেমা বা ঘুম খাওয়া দাওয়া। সিনেমা দেখবো, হ্যাঁ, হলে গিয়ে সুন্দর পপকর্ন নিয়ে বসে সিনেমা দেখবো। মানে হাতে ইনস্টাগ্রাম ওইসবের ফেসবুক না অত না, মানে ঠিক আছে করি, হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে, মানে খাওয়া দাওয়া নয়, সিনেমা। হ্যাঁ হ্যাঁ, এক বেলা অফ পেলে সিনেমা দেখতে যাব। আচ্ছা, এইবার প্রেম না কেরিয়ার? কি মানে দুটোই তো জীবন। এবার ধর, না আমি তো ওরকম ভাবে ফাঁসাবো তোকে না। ধর তুই তাকে অসম্ভব ভালোবাসিস, সে হয়তো বললো অরিজিতা তুমি কিছুদিনের জন্য সোনামণি আমার, তুমি 3 বছরের জন্য একটা গ্যাপ নাও, অনেক না খাটলে না, তাহলে কেরিয়ার। মানে এই মুহূর্তে অপশনে ওই দুটোই লেখা আছে, কিন্তু আমি বলবো তাহলে তো ওটা প্রেমই নয়। এবং আমার প্রথম কাজ বড় পর্দায়,
and I enjoyed the shooting. আসলে তাই না, বড় পর্দার প্রথম কাজটা না কোথাও যেন একটা লেগে থাকে আমার। হ্যাঁ মানে এবার দেখো বড় মানে যেমন ধর ছোট পর্দার প্রথম কাজ একটা লেগে থাকে, হ্যাঁ, বাট প্রথম থিয়েটারে ওঠা লেগে থাকে এগুলো তুমি যেহেতু জিজ্ঞাসা করলে যে হ্যাঁ। সব থেকে বেশি ইম্প্যাক্টফুল, তার মধ্যে এই কাজটা শুধু প্রথম ছিল বলে লেগেনি, এই কাজটার ওই ফানটাও ছিল, মানে ওই সিনটা এত এনজয় করে আমরা শুট করেছিলাম, আর সিনটা ওয়াজ ডিফিকাল্ট, মানে ইফ ইউ ওয়াচ দ্য সিন ইউ উইল ফাইন্ড ইট, আমার কিন্তু জলের মতন লাগেনি করতে গিয়ে, আমার মানে চাপ বেগ পেতে হয়েছে, কারণ না চরিত্রটার ওই লেয়ার গুলো ওই খুব অল্প সময় আমাকে বার করে আনতে হবে। তো ওই 5 মিনিটের একটা 5 মিনিট সামথিং সেকেন্ডস ওই সিনটা, তার মধ্যে আমাকে অনেকগুলো লেয়ার বের করে আনতে হবে। আমার কাছে কিছু সংলাপ আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, সৃজিত দা বরাবরই সংলাপ দুর্দান্ত দারুণ লেখে। তো ওই জায়গা থেকে আমার ওই কাজটা খুব মনে থেকে যাবে। এবং শুভঙ্কর ভর ওয়াজ দ্য ডিওপি অ্যান্ড দ্য শুট ওয়াজ, আমার প্রথম ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুটিং হয়েছিল, এক্স ইকুয়ালস টু প্রেম ওয়াজ আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই জায়গায়, এবং শুভঙ্কর দার তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সৃজিত মুখার্জি শুভঙ্কর ভর এই কম্বিনেশনে কাজ করতে পেরেছি জীবনের প্রথম ছবি, এটা আমার কাছে একটা খুব বড় সাংঘাতিক পাওয়া, সত্যি সাংঘাতিক পাওয়া, খুব বড়। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস জিজ্ঞেস করি, আমাদের প্রত্যেক মানুষের মানে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা ইচ্ছে থাকে তো যে ইস এরকম যদি একটা চরিত্র কখনো পেতাম। তোর মনের মধ্যে কি আছে, মানে ধর সেটা হিন্দি সিনেমা হতে পারে, ইংলিশ সিনেমা হতে পারে, যে কোনো সিনেমা হতে পারে, যা জিনিস হতে পারে, তোর স্বপ্নের বা একটা অতি কাঙ্ক্ষিত একটা যদি চরিত্র, অনেক, যেমন যেমন ফার্স্ট লেডি ম্যাকবেথ প্রথম, আর তারপরে মানে সেটা আমি যে ইন্টারপ্রিটেশনে পাবো, হ্যাঁ মানে বুঝে গেছি চরিত্রটা খালি তোর দরকার, সেটা মঞ্চ হোক, ছোট পর্দা হোক, বড় পর্দা হোক, ইমম্যাটেরিয়াল। আমার খুব পছন্দের চরিত্র, মানে করেছি, এটা করেছি কিন্তু আবারও করতে চাই, কেন ওটা অনেক ছোট বয়সে করেছিলাম, রানী গুণবতী বিসর্জন, খুব খুব আমার অসাধারণ চরিত্র, আমার বিসর্জন আমার ফেভারিট, ভীষণ ভালো চরিত্র, মানে ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না, মাতৃত্বর শূন্যতা থেকে রাজনীতিতে চলে আসা এবং ওইভাবে ম্যানিপুলেট করছে। বিসর্জন নাটকটাই তো কিরকম অদ্ভুত, মানে সবচেয়ে ভাবনা একাকিত্ব নিয়ে যখন বলছে, তখন যখন বলা হচ্ছে যে মানে দেবার কত কি আছে, বাবারে দিতে চাই নিতে চাই নেবার, মানে তারপরে জানো কি একেলা কারে বলে যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেউ নাই, কি ওয়ান্ডারফুল, মানে এটা কি অদ্ভুত একটা, মানে যাই হোক ছেড়ে দে, মানে আমি এটা ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই। আরো আছে চরিত্র, আর বল, আছে তো অনেক, মানে কি বলবো, কিন্তু আমার না আসলে আমার মনে হয় আমি এখনো চরিত্র ভাবলে আমি এইভাবে ভাবি যে সেটা মানে কোনো না কোনো নাটক, ফলে আমার মঞ্চের গুলোই মুখে আসছে, হ্যাঁ, ফলে আমার মানে ওইগুলোই আমি বরাবর করতে চেয়েছি, লেডি ম্যাকবেথ করতে চেয়েছি, এটা করতে চেয়েছি, আর এই মুহূর্তে আমার মানে এই দুটো খুব ম্যাসিভলি মনে পড়লো। আর নতুন কি কি আপকামিং কাজ আছে আমাদের অরিজিতার? আপাতত একটি ধারাবাহিক শুরু হওয়ার কথা, যেটা নিয়ে কথা চলছে, এবার ওই যে 10 কথায় বিয়ে আর 100 কথায় সিরিয়াল, তো 100টা কথা হোক, আপাতত আমি 80-80 কথা হয়েছে আর কি। এবার এটা খুব পার্সোনাল কোয়েশ্চেনে যাই, নেমন্তন্ন কবে খেতে পারি? খাওয়াবি না? নেমন্তন্ন খাইয়ে দেবো না, ওরকম নেমন্তন্ন চাইছি না তো আমি, কিন্তু বেশ কোনে পক্ষে হয়ে মনে হচ্ছে না, নেমন্তন্নটা মিস করিয়ে দিলি তো। দেখো মিস করেছো কিনা এখনো বলতে পারছি না, ইটস নেভার টু লেট টু গেট ম্যারিড, হ্যাঁ অফকোর্স। হ্যাঁ, তো আমি ওইটা নিয়ে আমি খুব একটা চিন্তিত এই জন্য নই যে সে কি বলেছে পরে করবে, সে নেই, সে বলে কি বিশ্বাস কর, দর্শকদের অনেকের মন ভাঙতে পারে, কিন্তু না ওর কেউ নেই, না সত্যি নেই, না না সত্যি নেই, আমার সে নেই এবং সে করার সময় নেই, অ্যাবসলিউটলি সেটা জানি, হ্যাঁ সে করার সময় নেই, মানে সময় নেই, মানে তুমি আমাকে একটা কথা বলো, চলো সিরিয়াল করলে কেউ করবে না প্রেম, তুমি সকাল এক্স্যাক্টলি, আমরা সকাল 8টায় বেরোই, 8টায় বেরোই না, 8টায় পৌঁছাই, কল টাইম থাকে 8টা, এটাই মারাত্মক ব্যাপার। আমার একটু লাকিলি বয়স হয়ে গেছে বলে
খুব তুমি একটু emergency দেরিতে না, পাও, হ্যাঁ। না খুব এমার্জেন্সি না, না কি বলছিস, যখন ডাবল ফ্লোর করেছি খেলনা বাড়ি আর ফুলকি, 7টায় খেলনা বাড়ি, 1টার সময় ছাড়ার কথা, মানুষ আবার সেই 2টোর সময় আবার ফুলকি, সে 2টো থেকে নিয়ে রাত্রি 9টা 9:30 10টা। ডিফিকাল্ট। আমরা 7টা-8টায় বেরোই বাড়ির থেকে, আমরা বাড়ি ঢুকি রাত 11টা। সত্যি কে কে সম্পর্ক রাখবে আমাদের সাথে? অ্যাবসলিউটলি। কখন দেখা হবে সেই লোকটাকে? তো তোমাকে একটা সময় দিতে হবে। তুমি তার সাথে ডিনারে যেতে পারবে না, সব রেস্টুরেন্ট বন্ধ। তুমি লাঞ্চে যেতে পারবে না কারণ তুমি শুটিং করছো, তুমি ব্রেকফাস্টে যেতে পারছো না কারণ তুমি কল টাইম অ্যাটেন্ড করছো। তুমি কি একটা মানুষের সাথে কথা বলবে কি? ফোনে হয় না ভাই। আমি ওল্ড স্কুল। এক সেকেন্ড এটা মানে দর্শক যারা ওকে পছন্দ করেন, ও কিন্তু এখনো সিঙ্গেল, অ্যাভেলেবল। ফোন নাম্বার চাইলে না আমি দেব না, কিন্তু না, সিঙ্গেল অ্যাভেলেবল উইথ দিস মাচ অফ কন্ডিশন, নোবডি উইল কাম। কন্ডিশন কিন্তু প্রচুর। হ্যাঁ, সকাল 8টা থেকে রাত 10টা অবধি আমরা শুটিং করি আমাদের। আর দেখো, আমি না ওল্ড স্কুল লোক, আমি পারবোই না ফোনে। আর আমি ফোনে কথা বলতে পছন্দই করি না, মানে আমি ফোনে কথা বলাটা অ্যাভয়েড করি। আমি লোকে ফোন করলে কেটে দিয়ে মেসেজে বলি বল। খুব কম তুই আমাকে একদিন করেছিলি, একদিন করেছিস, তোমায় আমি করি জেনারেলি একদিন মানে করে ফেলেছি, হয়তো অন্য কারণের জন্য। তুই জেনারেলি আমার ফোনটা ধরিস, এটা হ্যাঁ আমি ধরি, তুই ধরিস, কিন্তু আমি চাই কি তাড়াতাড়ি ফোনটা মিটে গেলে ভালো হয়। কেন আমি অতক্ষণ কথা, মানে ফোনে কথা বলবো একটা লোকে না দেখতে পাচ্ছি, আমি ভিডিও কলে ভালো কথা বলি। আমি দেখতে পাওয়াটা ইজ ইম্পর্টেন্ট। ও, দেখতে পাওয়াটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই ফোনে তাহলে বুঝতে পারলেন তো আপনারা, দেখতে পাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি ওকে পছন্দ তুমি করেন, ঘটকালি করবে তো ভালো। না পডকাস্ট আছে, আর পডকাস্টই করছি আমি, বলি দেখতে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এটা কি বললাম, বলতে চাইলাম ওর পরবর্তী যে কোনো কাজ দলে দলে গিয়ে দেখুন। হ্যাঁ, আমার কাজ দেখতে, আমি সেটাই বলছি রে ভাই। তোর বিয়ে হলে আমরা একটা নেমন্তন্ন পাবো, আমি জানি। সে আমি এমনি খাওয়াবো না, আমি ওরকম ভাবে খাবো। তাহলে একটা বাড়ি 3 দিন ধরে বেশ একটা বাড়ি কিনি, দিয়ে তোমাকে 3 দিন ধরে আমি গৃহপ্রবেশের খাবার খাওয়াবো। তোর তো আমি তো তোর কন্যাদান করব। কন্যা দান ফান হয় না ওইসব, আমার বাবাও বিশ্বাস করতেন না, আমিও। ঠিক আছে, হোয়াটএভার, কিছু তো কন্যা দান কি, সে কে নেবে? কার কত ক্ষমতা? দান সেটা কিন্তু ঘটনা। আর কি দেবেই বা কে? দান কে করবে? স্পেশালি আমরা যা বিচ্ছু। না না, তোমার দান ফানে কন্যা। আচ্ছা, তোমার থাকতে এবার আরেকটা জিনিস, দুটো ফেজ দেব। 5 বছর পর অরিজিতা কোথায় নিজেকে দেখছে, আর 15 বছর পর অরিজিতা নিজেকে কোথায় দেখছে। খুব ছোট্ট শর্ট, কিন্তু একদম আমাকে খুব একদম ক্লিয়ার একটা পিকচার। কি ভাবিস তুই বলতে? 5 বছর পরে যেখানে দেখছি, 15 বছর পরেও সেখানেই দেখছি যে আমার কাজ রাজ্য স্তর থেকে জাতীয়, এবং খুব ভালো লাগবে যদি আন্তর্জাতিক স্তরে মানুষ দেখতে পারেন। অরিজিতার কি কি স্বপ্ন এখনো? এটাই না, মানে এটা তো একরকম স্বপ্ন, অন্য কোনো, মানে অরিজিতা কি মেটেরিয়ালিস্টিক, যে একটা বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই? না, বাড়ি গাড়ি বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমার থাকার জায়গায় যদি তোমার পিস থাকে, তুমি তোমার মতন করে নিজের মতন করে গুছিয়ে বাগিয়ে থাকতে পারো। এবং আমি শৌখিন, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমার শৌখিনতাটা বাড়িতে ফলস সিলিং লাগিয়ে এশিয়ান পেন্টসের অমুক রঙের দেওয়াল করছি, তমুক রঙের দেওয়াল করছি, এরকম শৌখিনতা আমার নেই। আমার শৌখিনতাটা হতে পারে যে আমার কিছু নিজের মনের মতন করে কিছু ফার্নিচার ডিজাইন করলাম, বা আমি কিছু পুরনো মূর্তি পাথরের যে মূর্তি, সেগুলো কালেক্ট করে আনলাম এবং বাড়িতে রাখলাম। তো আমার পুরো ব্যাপারটাই সেরকম, বা পুরনো ইনস্ট্রুমেন্টস, ছবি, এইসবে আমার ইন্টারেস্ট আছে। তো আমি হয়তো, মানে আমি আমার বাড়িটা যখন করব তখন, বা সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, আমার কাছে কত বড় আয়তনের হলো সেটা ইম্পর্টেন্ট নয়। আমি সেখানে আমার মতন করে গুছিয়ে বাগিয়ে থাকবো, আমার এস্থেটিক্স ওয়াইজ সবটা থাকবে, আমার মনের পছন্দ অনুযায়ী গানটা চলবে, আমার যাতে শান্তি থাকে ওই জায়গাটায়, আমি আমার মতন করে আমার কাজগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারবো, ইত্যাদি। আর গাড়ি চলে, এসি আছে, গান বাজে, এই তিনটে। মাইলেজটা ভালো দেয়, টাকা পয়সার জন্য, কিন্তু সে গাড়িকে 7 সিটারই হতেই হবে ওরকম কোনো মাথার দিক নেই। আমি মানে ধরো যে টাকা অনেক রোজগার করলাম, মানে আমার একটা ওয়াগনার হলে চলে যাবে,
এবার যদি আমার কাছে সেই রকম টাকা থাকে যেখানে আমি একটা গাড়ির পেছনে দিতে পারবো, দিয়ে আমি দিয়েও আমার মাসের শেষে কম পড়বে না, মোস্ট ইম্পর্টেন্টলি, ওকে, তাহলে আমি রেঞ্জ রোভারে চড়বো। কিন্তু ওটা আমাকে রেঞ্জ রোভারটা পেতেই হবে এটা নেই আমার। এরকম করে না না না, ওই যে বললাম একটা গাড়ি যেটা সাউন্ড সিস্টেমটা ভালো, যেটা মাইলেজ ভালো দেয়, আর যেটা এসি আছে আর যেটা চলে, এটুকুই তো দরকার। হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, ঠিক আছে। মানে তার মানে এইটা বলছি না যে ইচ্ছে নেই, এবার কার না ইচ্ছে থাকে, সবারই পেলে থাকে। ভালো, না পেলে ওটা নিয়ে আমার কান্নাকাটি করার কিছু নেই। মানে আমার ওয়াগনারে চড়ে যদি আমি পারি এখান থেকে কন্যাকুমারী চলে যেতে, আমি চলে যাবো। ঠিক আছে। না, থ্যাংক ইউ সো ভেরি মাচ। খুব সুন্দর আড্ডা মারলাম আমরা, বেসিক্যালি তো আড্ডা মারলাম, দেখতেই পেলেন আপনারা। তোর প্রচুর 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 সাফল্য কামনা করি। থ্যাংক ইউ, তোমারও আর এই অনুষ্ঠানেরও। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ অঞ্জনদার এই ইনিশিয়েটিভটা, হ্যালো অঞ্জন, আপনার প্রত্যেকে দেখুন, এনজয় করবেন আমি শিওর, কেন অনেক রকম মানুষদেরকে নিয়ে আসছে হ্যাঁ, এবং তারা কথা বলছেন। হয়তো দেখুন আমরা সত্যি আড্ডা মারলাম, কিন্তু আমি আগের এপিসোডটা যখন অঞ্জনদা আমাকে পাঠিয়েছে আমি দেখলাম যে খুব ইম্পর্টেন্ট। আমরা যে জিনিসগুলো একদম জানি না বা জেনারেল অ্যাওয়ারনেস নেই যে বিষয়গুলোর উপর, সেরকম একটা কাজ হয়েছে, একটা ডাক্তারের সাথে কথোপকথন, এরকম অনেকটাই লয়ারের সাথে এই তো কথোপকথন। পরেই একটা লয়ার আসছেন আমাদের, যে ধর আমরা বিভিন্ন টপিক, আমি কিছু কিছু দর্শক জানতে পারবেন বলে একটা দুটো বলছি খালি, আমরা মহিলাদের উপরে কিছু, হ্যাঁ, সেটা মানে নিয়ে করবো। ওমেন রাইটস, একদম, হ্যাঁ, একদম আমি পুরোটাই মেন্টাল হেলথ নিয়ে করব। হ্যাঁ, আচ্ছা, Definitely. মেন্টাল হেলথ কিন্তু প্রচুর, মানে আমার এতে পডকাস্টে একজন ডাক্তারবাবু আসবেন, আমি তার নাম বলবো না, খুব সুনামধন্য, সবাই দেখেছেন ওনার, উনি আমার প্যানেলে থাকবেন। আমরা মেন্টাল হেলথ নিয়ে প্রচুর জিনিস করছি, মানে আজকাল যে সুইসাইড রেট, ইভেন একটা জিনিস আমরা আমাদের দেশে আমরা জানি না, রেপ ইজ অলসো আ মেন্টাল হেলথ ডিজিজ। হ্যাঁ, না ডেফিনেটলি। তো সেটা নিয়ে উনি নিজে কাজ করেছেন আর ঠিক কোন বলছেন। মানসিকতা থেকে তারপর মানুষ এই এই যে ধর এই যে কাজটা করে। পড়াশোনার এত চাপে বাচ্চাদের যে অসুবিধাগুলো হচ্ছে, বিভিন্ন রকম টপিক আমার কাছে আছে, আমি প্রচুর জিনিস এবং তার সাথে আমি যা শুনেছি পডকাস্ট শুরু হওয়ার আগে, যে আরো অসংখ্য আমরা যাদের থেকে শিখেছি সেরকম গুরু সম মানুষজন আসবেন কথা বলতে। তো আমার পডকাস্ট থেকে আপনারা কি শিখলেন আমি জানি না, হয়তো কিছুই শেখেননি, আর শেখার দরকারও নেই। কিছু কিছু সময় নির্ভেজাল আড্ডা শুনতে ভালো লাগে, কিন্তু তাদের থেকে আপনারা সত্যিই অনেক কিছু শিখতে পারবেন, আমরা শিখেছি তাদের থেকে। একদম তো একদম তারা আসবেন, অবশ্যই আপনারা চোখ রাখবেন হ্যালো অঞ্জনে, এবং আপনারা যত সাবস্ক্রাইব করবেন আর যত আপনারা ফলো করবেন অনুষ্ঠানটাকে নিয়ে সামনের দিকে এগোতে, তত সাহায্য হবে। আপনাদের সাহায্য ছাড়া আমরা কিচ্ছু পারবো না করতে, তাই অবশ্যই অবশ্যই অঞ্জনদাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।